আমি তো ভালোবাসি তোকে, লিখেছেন সালমা চৌধুরী। বন্যা ভ্রুকুটি শক্তকণ্ঠে বলল, আপনার কোনো দোষ নেই। আপনি তো অপাবৃদ্ধ। আপনার সব দোষ আমার। আমি কেন এত ভাবি? আমি তুমি দায়িত্বশীল, নম্র একটা মেয়ে। তুমি ভাববে না তো কে ভাববে বলো? তাছাড়া তুমি সেদিন বনুকে কথাগুলো না বললে বনু আর ভাইয়ার অসাধারণ মোমেন্টগুলো মিস হয়ে যেত। আর সবাইকে বিয়েতে রাজি করানোর জন্য ভাইয়াকে যে কোনো পর্যায়ে যেতে হতো। এখন আলহামদুলিল্লাহ সবকিছু আমি সামলে নিয়েছি। যা ঝড় গেছে সব আমার উপর দিয়েই গিয়েছে। ভাইয়ার খুব বেশি ফাইট করতে হয়নি। আর বোনের কথা কি বলবো, ও তো গত 3 দিন সারাক্ষণ শুধু বন্যা আর বন্যায় করে যাচ্ছিল। আজ সকালে আমাকে রীতিমতো থ্রেট দিয়েছে, বিকেলের মধ্যে তোমাকে যেভাবেই হোক বাসায় নিয়ে যেতে হবে। বনুর ভাইকে পাওয়ার খুশির থেকে বেশি কষ্ট লাগছে তোমাকে ওর মনের কথাগুলো বলতে না পারাতে। বাসায় তো সেভাবে কথা বলতে পারছিলাম না, কিন্তু বনুকে নিয়ে বের হলেই তোমার সাথে দেখা করার জন্য পাগল হয়ে যেত। কিন্তু কি করতাম বলো, বড় আব্বু একদম সময় বেঁধে যে কোনো কাজে পাঠাতেন। তুমি তো জানোই উনি এক কথার মানুষ, কাজের এদিক সেদিক হলেই খবর আছে। বাই চান্স আমার কারণে ভাইয়ের বিয়ে আটকে গেলে আমি সারা জীবনেও নিজেকে মাফ করতে পারতাম না। ভাইয়ের সামনে দাঁড়ানোর যোগ্যতা হারিয়ে ফেলতাম। আমার মুখে সামান্য একটা কথাতে ভাইয়ার যে মস্ত বড় ভুল সিদ্ধান্তটা নিয়েছিল, আমি চাইনি সেই সিদ্ধান্তের জন্য বর্তমানে ওদের ওপর কোনো প্রভাব পড়ুক। তাই ভাইয়াকে সারপ্রাইজ দিতে নিজেকেই বলির কুমড়া হতে হয়েছে। সেই সাথে ভাইয়ার সারপ্রাইজের কিছুটা প্রভাব তোমার উপরেও পড়ে গেছে। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন কি কান ধরতে হবে? বন্যা থমথম বন্যা থতমত খেয়ে বলল, না, কান ধরতে হবে না। আপনি একটু অপেক্ষা করুন, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা। তানভীর নিচে চলে এসেছে। বন্যার বোন চা নাস্তা দিয়ে মেঘের বিয়ের বিষয়ে কথা বলছে। কিছুক্ষণের মধ্যে বন্যা নিচে এসে স্বাভাবিক কণ্ঠে বলল, আব্বু আম্মু আসেনি এখনো? না, আমি আব্বুকে আগেই বলে রেখেছিলাম, তুই যা, সমস্যা নেই। তানভীর ধীর কণ্ঠে বলল, আমি ভেবেছিলাম রিতকে নিয়ে যাব। রিত যাবে না, বিয়েতে ওর ইন্টারেস্ট কম, শুধু ঘুরতে পছন্দ করে। এখন যদি বলা হয় চল সিলেটে যাই, 2 মিনিটও লাগবে না, সে ব্যাগ নিয়ে হাজির। আর যদি মুখ ফসকে বলে ফেলি বিয়েতে যেতে হবে, তাহলে ওর টালবাহানা শুরু হয়ে যাবে। ওর আশা করে লাভ নেই। তার থেকে বরং তুমি বন্যাকে নিয়ে যাও। আচ্ছা আপু, কাল পরশু 2 দিনই দাওয়াত রইলো, অবশ্যই আসবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। বন্যা, তুইও সাবধানে থাকিস। আচ্ছা। তানভীর বন্যাকে নিয়ে বেরিয়ে মখলেস মিয়ার দোকান পর্যন্ত আসতে মখলেস মিয়াকে নজরে পড়ল। উনি ওদের দেখে বসা থেকে দাঁড়িয়ে পড়েছেন। তানভীর একটু সামনে গিয়ে বাইক থামিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আমি আসছি এক্ষুনি। তানভীর মখলেস মিয়ার সামনে এসে ভ্রু নাচাতেই মখলেস মিয়া ভারী কণ্ঠে বললেন, কি হইতাছে? তানভীর তপ্তস্বরে বলল, আপনার বউরে আমার বাড়ি লইয়া যাইতাছি। ক্যারে? আর কত বাপের বাড়ি থাকবো? শ্বশুর বাড়ি হাওয়া বাতাসও তো দরকার আছে নাকি? আমার বউয়ের কিছু হইলে আমি কিন্তু তোমারে ছাইড়া দিমু না। আহা, আচ্ছা, আসছে। নিজের দুইটাকে সামলান, আমারটা আমি বুঝে নিব। আপনাকে শুধু জানাতে আসছিলাম, এখন আসি। বন্যাকে নিয়ে বাসায় আসতে আসতে সন্ধ্যা পর হয়ে গেছে। আবিরদের পুরো বাড়ি লাল, গোল্ডেন, বেগুনি, সবুজ, নীল রঙের আলোকসজ্জায় ঝলমল করছে। বাসার সামনে বিশালাকৃতির গেট, বড় করে আবির মেঘের নাম লেখা। বন্যা মনোমুগ্ধ নয়নে তাকিয়ে আছে। মেঘের 2 বছরের অনাবিল ভালোবাসার পূর্ণতা পেতে যাচ্ছে। গেট পার হতেই মোজাম্মেল খান আর আলী আহমেদ খানের সাথে দেখা।
বন্যা সালাম দিতেই ওনারা একসঙ্গে সালামের উত্তর দিলেন। বন্যার ব্যাগের দিকে এক নজর তাকিয়ে মোজাম্মেল খান ঠান্ডা কণ্ঠে হুঙ্কার দিলেন, তানভীর, ব্যাগটা কি তুমি নিতে পারো না? তানভীর মাথা নিচু করে হাত বাড়িয়ে ব্যাগটা নিতে নিতে বিড়বিড় করল, আমি আগেই নিতে চেয়েছিলাম, দেয়নি। মোজাম্মেল খান শুনল কি না কে জানে। বন্যা ওদের সাথে অল্প স্বল্প কথা বলে ভিতরে চলে গেল। ড্রয়িং রুমে ভর্তি আত্মীয় স্বজন। মেঘের মামাবাড়ির লোকজনও ততক্ষণে চলে এসেছে। মিমের মামাবাড়ি, খালাবাড়ি থেকেও অনেকেই এসেছে। তাছাড়া এলাকার মানুষ তো আছেই। এত এত মেহমান দেখে বন্যা মাথা নিচু করে দ্রুত মেঘের রুমে চলে এসেছে। মেঘ লেহেঙ্গা পরে পুরোপুরি রেডি হয়ে বিছানায় বসে বসে বন্যাকে একের পর এক মেসেজ দিচ্ছে, বারবার কল দিচ্ছে। অকস্মাৎ বন্যা কোমল কণ্ঠে ডাকল, ননদিনী। মেঘ চোখ তুলে তাকিয়ে বন্যাকে দেখে ছুটে গিয়ে বন্যাকে জড়িয়ে ধরে আবেগজড়িত কণ্ঠে বলতে শুরু করলো, আমার খুব কান্না পাচ্ছিল, তোকে বারবার কল দিচ্ছি, মেসেজ করছিলাম, তুই রেসপন্স করছিলি না। আমি ভেবেছিলাম তুই বোধহয় আসবি না। এই আনন্দের দিনে তুই আমার পাশে না থাকলে আমার সব আনন্দ মাটি হয়ে যেত। তুই বিশ্বাস করবি না, বড় আব্বু আমার ফোন নেওয়ার পর থেকে তোর সাথে একটু কথা বলার জন্য আমি কি পরিমাণ ছটফট করেছি। অন্য কারোর ফোন দিয়ে কল দেওয়ার মতন অবস্থা ছিল না। বড় আব্বু এই 3 দিন অফিসেও যায়নি, সারাক্ষণ বাড়িতেই ছিলেন। ফেসিয়াল করতে পাঠানো, শপিংয়ে পাঠানো থেকে শুরু করে আমার খাওয়া, রেস্ট সবেতেই ওনার নজরদারি করেছেন। আমি সুযোগ পেলেই ভাইয়াকে তোর কথা জিজ্ঞাসা করতাম, ভাইয়া কবে নিজের মনের কথা আমাকে বলবে, আমি সেই আশা পর্যন্ত করিনি। সকালে ভাইয়াকে বলেছি যদি তোকে আনতে না পারে তাহলে যেন আজকে বাসায় না আসে। বন্যা মোলায়েম কণ্ঠে বলল, আমি সবই বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। তুই যে বিপদে ছিলি এটা ঠিকই বুঝতে পেরেছিলাম, কিন্তু আমার রাগ উঠেছিল তোর ভাইয়ের উপরে। উনি মেসেজে রিপ্লাই করে না, ফোন নাম্বার ব্লক করে রেখেছিল। হুট করে আজ কল দিয়ে বলল আগামীকাল বনুর বিয়ে। এই কথা শোনা মাত্রই আমার মেজাজ মাত্রা অতিরিক্ত খারাপ হয়ে গিয়েছিল। সেই যে ফোন সাইলেন্ট করে রেখেছিলাম এখনো ওইভাবেই আছে। সেসব ভেবে এখন মন খারাপ করে সাজ নষ্ট করতে হবে না বেবি। মেঘ বন্যাকে ছেড়ে আদরের কণ্ঠে জিজ্ঞাসা করলো, আমাকে কেমন লাগছে বেবি? আমি আর উত্তর দেব না। আজ থেকে যত কমপ্লিমেন্ট দেওয়ার সব আমার ভাসুর দেবে। ওনার নির্লজ্জ মার্কা কমপ্লিমেন্ট শোনার কোনো ইচ্ছে আমার নেই। উনি এখন আর আগের মতো নেই। তানভীর গলা খাকারে দিয়ে আস্তে করে বলল, এই যে ব্যাগটা। মামা মামিদের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। মেঘ আহ্লাদি কণ্ঠে বলল, ধন্যবাদ ভাইয়া, লাভ ইউ। থাক, এখন আর ভালোবাসা দেখাতে হবে না। দিচ্ছিলি তো বাসা থেকে বের করে। তোর বান্ধবীর রাগ না কমলে আমি এখন মোখলেস দাদার দোকানে সিঙ্গারা বেচতাম। মেঘ ফিক করে হেসে উঠল। তানভীর বন্যার দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, শাড়ি পরে তাড়াতাড়ি রেডি হও। যেতে যেতে আবার থামলো, ঘাড় ঘুরিয়ে হাসি মুখে বলল, লাভ ইউ টু। মেঘ চাপা স্বরে বলে উঠল, কাকে বলছো? বন্যা মেঘের দিকে তাকিয়ে রাগে কটমট করছে। তানভীর ভারী কণ্ঠে জানতে চাইল, কিছু বলছিস না? বন্যা শাড়ি পরে মেঘের রুমে সাজুগুজু করছে। ধীরে ধীরে মেঘের মিমরাও মেঘকে দেখতে আসছে। বন্যা আর আইরিন মিলে মিমকে জোর করে শাড়ি পরিয়েছে। সব মিলিয়ে মোটামুটি 8-10 জন মেঘের রুমে উপস্থিত। লেহেঙ্গা পরার কারণে মেঘ ঠিকমতো নড়াচড়া করতে পারছে না, তাই চুপচাপ বিছানায় বসে বসে সবার সাজগোজ দেখছে। আবির মেঘকে দেখতে
মেঘের রুমের দরজায় এসে থমকে দাঁড়িয়েছে। রুম ভর্তি এত মানুষ দেখে সঙ্গে সঙ্গে কপাল কুঁচকালো। ঘাড় কাত করে মেঘকে দেখার চেষ্টা করলো। লেহেঙ্গা পরা রাজরানী সাজে বিছানায় ঠিক মাঝখান বরাবর বসে আছে মেঘ। মেঘকে দেখে আবিরের হৃদস্পন্দন জোরালো হচ্ছে। কেউ দেখার আগে আবির দরজা থেকে সরে কিছুটা দূরে গিয়ে উচ্চস্বরে ডাকলো, মেঘ। মেঘ বিছানা থেকে নামতে নামতে উত্তর দিল, জি। আবির পুনরায় ডাকলো, মেঘ। মেঘ দুই হাতে লেহেঙ্গা কিছুটা উঁচিয়ে দরজা পর্যন্ত ছুটে গেল। দরজার সামনে আবিরকে না পেয়ে ভ্রু কুঁচকিয়ে আবির কোথায় আছে দেখার জন্য বেলকনির দিকে ঝুঁকলো। আচমকা মেঘের স্নাগ্নিত গালে ঠোঁট ছোঁয়ালো আবির। মেঘ পূর্ণ ব্যতি আঁখিতে তাকানোর পূর্বে আবির দ্রুত স্থান ত্যাগ করলো। মেঘ গালে হাত রেখে থ মেরে দাঁড়িয়ে আছে। বুকের ভেতরে হৃৎপিণ্ডটা পিটপিট করছে। আবিরের অযাচিত কর্মকাণ্ডগুলো মেঘকে নাজেহাল করে দিচ্ছে। মেঘ পুনরায় রুমে চলে গেছে। আবির সিঁড়ি দিয়ে নামতে নামতে ব্যস্ত কণ্ঠে বলল, প্রোগ্রাম কখন শুরু হবে? আলী আহমেদ খান ছেলের দিকে তাকিয়ে কণ্ঠ শক্ত করে বলল, একটু ধৈর্য রাখো। 14 মিনিট 23 সেকেন্ড যাবৎ ধৈর্য ধরে বসে আছি। আর কত? আপনাদের বেশি দেরি হলে আমি কি মেঘকে নিয়ে প্রোগ্রাম শুরু করে দিব? আলী আহমেদ খান গুরুগম্ভীর কণ্ঠে বললেন, 10 মিনিটের মধ্যে প্রোগ্রাম শুরু হবে, যাও এখন। আবির বিড়বিড় করতে করতে যাচ্ছে, 5 মিনিট হলে ভালো হতো। আলী আহমেদ খান আবিরের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে হঠাৎ তপ্ত স্বরে মোজাম্মেল খানকে ডাকলেন। মোটামুটি 5-7 মিনিটের মধ্যে প্রোগ্রাম শুরু হয়েছে। সম্পূর্ণ ছাদ জুড়ে লাইটিং, বিশালাকৃতির স্টেজ করা হয়েছে। ক্যামেরাম্যানরা আবির মেঘের ছবি তোলায় ব্যস্ত। আইরিন মিম নাচের প্র্যাকটিস নিচ্ছে। তানভীর, সাকিব সবাই ঠিকঠাক মতো বসাচ্ছে, গানের লিস্ট ঠিক করছে। নিচে মেন গেটের বাইরে বিরিয়ানি রান্না হচ্ছে। মোজাম্মেল খান নিচ থেকে তানভীরকে কল দিচ্ছে। তানভীর কল রিসিভ করে আসছি বলে দ্রুত নেমে গেছে। আচমকা বন্যাকে সিঁড়ি দিয়ে উঠতে দেখে থামার চেষ্টা করলো। বন্যার পরনে ওয়াটার ওয়ার্ল্ড কালারের শাড়ি। প্রথমবারের মতন চুল ছেড়ে গর্জিয়াস লুকে সেজেছে। মেয়েটার এই চোখ ধাঁধানো সাড়ম্ব সাজে বিমোহিত তানভীর বন্যার দিকে তাকিয়ে থেকে উদাসীনভাবে সিঁড়ির পাশ ঘেঁষে পা রাখতেই নিয়ন্ত্রণ হারিয়ে হুমড়ি খেয়ে পড়তে নিল। আপতিত ঘটনায় তানভীরকে থামানোর উপায় না পেয়ে বন্যা দুই হাতে তানভীরের বুক বরাবর হাত রেখে আটকানোর চেষ্টা করল। তানভীর নিজের উপর বল প্রয়োগ করে থামতে পারলেও বন্যা হাতের কবজি চাপ খেয়েছে। তানভীরের ভেজা গোত্র সেই সাথে ত্রৈমাত্রিক উদ্যত হৃদস্পন্দন উপলব্ধি করতেই বন্যা উদ্বিগ্নপূর্ণ কণ্ঠে জানতে চাইল, আপনি ঠিক আছেন? তানভীর সহসা এক সিঁড়ি পেছাতেই বুকের ওপর থাকা বন্যার হাতগুলো অচিরেই সরে গেল। বন্যা আস্তে করে নিজের হাত ঝেড়ে পুনরায় জিজ্ঞাসা করল, আপনি ব্যথা পাননি তো? তানভীর মুচকি হেসে উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। বন্যা কর্কশ কণ্ঠে ডাকল, এই যে ভিলেন। তানভীর আর চোখে তাকিয়ে মুচকি হেসে সম্মুখ গতিতে বলল, ব্যথা তো পেয়েছি, কিন্তু এই ব্যথা যে। বন্যা ভ্রু কুচকানো দেখে তানভীর থমথমে কণ্ঠে সরি বলতে বলতে দৌড়ে নিচে চলে যাচ্ছে। তানভীরের চলে যেতে বন্যা সশব্দে হাসল। স্টেজে আবির মেঘ পাশাপাশি বসা। আবির মেঘের দিকে তাকিয়ে মৃদু স্বরে ডাকল, শোন, বলুন, তোকে আজ লাবণ্যময়ী লাগছে। আমার কি ইচ্ছা
করছে জানিস? মেঘ সূক্ষ্ম নেত্রে তাকিয়ে বিড়বিড় করল, না আমি কিছু জানতে চাই না। আবির মুচকি হেসে বলল, কিন্তু আমি তো জানাতে চাই। মেঘ আর চোখে তাকিয়ে আবির ভ্রু নাচালো। বরাবরের ন্যায় আজও আবিরের হাসিতে ঘায়েল হলো মেঘ। মুগ্ধ চোখে আবিরকে দেখছে। গত 2 বছর যার চিন্তায় দিনরাত ভুলে থাকতো, সেই মানুষটার সাথে তার বিয়ে হতে যাচ্ছে। হৃদয়ের অধীশ্য হাওয়ারা তোলপাড় চালাচ্ছে। রাকিব গলা খাকারি দিতেই মেঘ দৃষ্টি সরালো আবিরের থেকে। সাথে আবিরও। রাকিব অনেকক্ষণ আগেই আসলেও আবিরের সামনে আসার সাহস পাচ্ছিল না এতক্ষণ। এখন সবার উপস্থিতিতে বুকে সাহস নিয়ে সামনে এসেছে। আবিরের কানে কানে ফিসফিস করে কিছু বলে আবারও সরে গেল। এইদিকে আইরিন, মিম আর আরিফের অনবদ্য নাচ দেখে সবাই চোখ কপালে উঠে গেছে। তানভীর কিছুক্ষণের মধ্যে উপরে এসেছে। বন্যা কিছুটা পেছন দিকে চেয়ারে বসে বসে মেঘ আর আবিরের ছবি তুলছে। আশেপাশে তেমন কেউ নেই। তানভীর অকস্মাৎ কানের কাছে ফিসফিস করে বলল, একটু সাইডে আসা যাবে? বন্যা আঁতকে উঠে ঘাড় ঘোরালো। তানভীরকে দেখে আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি? সাইডে আসো কেন? আরে আসো তো। বন্যা তানভীরকে ফলো করে ছাদের একপাশে গেল। তানভীর শান্ত গলায় বলল, শাড়ির সাথে ফাঁকা হাতে ঠিক মানাচ্ছে না। বন্যা আস্তে করে বলল, চুরি করতে খুব একটা ভালো লাগে না। তানভীর মৃদু হেসে পকেট থেকে 2টা গাজরা বের করে তপ্ত স্বরে বলল, এখন আশা করি এটা বলবে না যে গাজরা পরতে ভালো লাগে না। তেমনটা না। তোমার যদি কোনো আপত্তি না থাকে, আমি কি তোমার হাতে এগুলো পরিয়ে দিতে পারি? আমাকে পরাতে হবে না। মেঘ না পরলে ওর হাতে পরিয়ে দিন, তাহলে ছবি সুন্দর আসবে। তোমার কি মনে হয় ভাইয়া থাকতে বনুকে আমার পরিয়ে দিতে হবে? বনু ছাদে আসার পরপরই ভাইয়া নিজ দায়িত্ব পালন করে ফেলেছে। তাহলে মিম বা অন্য কাউকে দিয়ে দিন। আমার ফাঁকা হাতে ভালো লাগে। কিন্তু আমার ভালো লাগছে না। মানে? তুমি সবার হাতের দিকে তাকিয়ে দেখেছো একবার? প্রত্যেকের হাতে চুড়িও আছে, গাজরাও আছে, আর তোমার হাতে কিছু নেই। আমি এতগুলো গাজরা এনেছি, এনে রাখতে পারিনি, যে যার মতো নিয়ে গেছে। অনেক কষ্টে তোমার জন্য 2টা রেখেছি। এখন কথা না বলে হাত দাও। বন্যা ধীর কণ্ঠে বলল, আমাকে দিন, আমি পরে নিব। আমি পরিয়ে দিলে কোনো সমস্যা হবে নাকি? এখনো আমার উপরে রেগে আছো? তেমনটা না। তাহলে কেমন? তানভীর গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছে। বন্যা ভ্রু কুঁচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে কিছু না বলে হাত বাড়ালো। কারোর সাথে কথার তর্কে জড়ানোর থেকে আগেভাগে কেটে পড়া ভালো। গাজরা পরিয়ে দেওয়ার মাত্রই বন্যা স্থান ত্যাগ করে পুনরায় স্টেজের কাছে এসেছে। মেঘ বন্যাকে দেখেই হাতের ইশারা করলো। মিনহাজ, তামিম, মিষ্টি আর সাদিয়া কিছুক্ষণ আগে এসেছে। এসে মেঘ আর আবিরের সাথে ছবি তুলে ফেলেছে, কিন্তু বন্যা লজ্জায় যেতেই চাচ্ছিল না। বন্যা স্টেজে উঠতেই আবির ব্যস্ত কণ্ঠে তানভীরকে ডাকলো। আম্মুরা বা মিম খালাদের নজর এড়াতে তানভীর স্টেজে উঠতেই কানে কানে ফিসফিস করে কিছু বলল, যাতে সবাই মনে করে গুরুত্বপূর্ণ কথা বলতে ডেকেছে। তানভীর নামতে নিলে আবির কিছুটা উচ্চস্বরে বলল, কিরে, কোথায় যাচ্ছিস? ছবি তুলবি না? দাঁড়া। পাশ থেকে রাকিব, রাসেল আর সাকিব সিরিয়াস ভঙ্গিতে বলল, একমাত্র বোনের বিয়ে, অথচ বোনের সাথে তানভীর এখনো কোনো ছবি নেই। তাড়াতাড়ি দাঁড়া, তোদের ছবি তুলে দেই। তানভীর হাত দিয়ে মুখের ঘাম মোছার নাম করে ঠোঁটের হাসি আড়াল করে বন্যার পাশে দাঁড়ালো। 3-4টা ক্যামেরাম্যান ঝটপট কতগুলো ছবি তুলে ফেললো। সবার মন মতো ছবি তোলা শেষে ছেলে মেয়ে সবাই একসঙ্গে স্টেজে উঠেছে। প্রায় 15-20 জন ছেলে ওয়াটার ওয়ার্ল্ড কালারের পাঞ্জাবি পরে, সাথে 20-22 জন মেয়ের পরনে ওয়াটার ওয়ার্ল্ড রঙের শাড়ি।
যে মিম আজ পর্যন্ত কোনোদিন শাড়ি পরেনি সেই মিমও আজ শাড়ি পরেছে। অল্প বয়স্ক মেয়েদের মধ্যে একমাত্র মালা ব্যতীত সবাই শাড়ি পরেছে। মালাকে জোর করেও শাড়ি পরানো যায়নি। গ্রুপ ছবি তোলার এক পর্যায়ে গুরুজনরা চলে যেতে শুরু করেছে। ছাদ মোটামুটি ফাঁকা হতেই কাপল ডান্স শুরু হয়েছে, যার সূচনা ছিল রাকিব, রিয়া আর আসিফ জান্নাত। গুরুজনদের সামনে এরা এতক্ষণ ভদ্র থাকলেও এখন সব ভুলে নাচ শুরু করেছে। টানা 3টা গানের নাচ শেষে আবির মেঘকে টেনে এনেছে সবার রিকোয়েস্টে। শুরুর দিকে মেঘ আর আবির 2টা গানের পারফরমেন্স ছিল, কিন্তু আচমকা মোজাম্মেল খান আসতেই মেঘ লজ্জায় সেই যে বসেছে আর ওঠেনি। এখন ছাদের দরজা বন্ধ করে মেঘকে উঠিয়েছে, তারপরও যেন লজ্জা না পায়। একদম লাস্টে আবির, মেঘ, রাকিব, রিয়া, আসিফ, জান্নাত, তানভীর, বন্যা, আরিফ, মিম, মিনহাজ, মিষ্টি, তামিম, সাদিয়া, রাসেল, সোনিয়া, সাকিব, আইরিন সহ বাকি যারা ছিল সবাই একসঙ্গে হাওয়া হাওয়া গানে পারফরমেন্স করেছে। আইরিন ভালো ডান্স পারে, শুধুমাত্র সেই কারণেই সাকিব আইরিনের সাথে ডান্স করতে রাজি হয়েছে। কিন্তু শুরুতেই করুণ কণ্ঠে বলে নিয়েছে, আমার গ্রামে একটা নিরীহ গার্লফ্রেন্ড আছে, ও রেগে গেলে কিন্তু একটু বলে দিও, আমার কোনো দোষ নাই। সাকিবের এমন কথা শুনে আইরিন রাগে কটমট করে বলেছে, আমার সাথে ডান্স করতে বলেছে কে আপনাকে? আপনি আপনার কাজিনদের সাথে ডান্স করেন। সাকিব সহাস্যে বলে, মালা করবে ডান্স? আর মানুষ পেলে না? এই মেয়ে এসেছে শুধু দেখতে আর নিজে জ্বলতে। আমি বারবার বলেছি নিজের কষ্ট বাড়াতে শুধু শুধু যাস না। কে শোনে কার কথা? মন ভরে দেখতে আসছে, দেখুক। তোমাকে যেটা বলছি সেটা করবা, ঠিক আছে? আচ্ছা। এদিকে আরিফ আর মিম একটু পর ঝগড়া লাগা দেখে তানভীর দুটাকে শাস্তি স্বরূপ কাপল ডান্স করতে বলেছে। অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে যে যার মতন গল্প করতে করতে নিচে চলে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে মেহেদি দেওয়া শুরু করতে হবে। আবির আর তানভীর বিয়ের কেনাকাটা করতে মার্কেটে যাবে, তাই একটু তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ করতে হয়েছে। বন্যা আর আইরিন গল্প করতে করতে নিচে নেমে গেছে। মিম হুট করে ওদের দেখতে না পেয়ে দৌড়ে নিচে নামতে গিয়ে ছাদের দরজায় হোঁচট খেয়ে সঙ্গে সঙ্গে চিৎকার করে বসে পড়েছে। 2 হাতে পা চেপে কান্না করছে। ছাদের সাউন্ড বক্সের শব্দের কারণে মিমের অল্প বিস্তর কান্নার শব্দ কেউ শুনতে পায়নি। আরিফ দরজা পর্যন্ত এসে মিমের কান্নার শব্দ শুনে কিছুটা চিন্তিত স্বরে জানতে চাইল, কি হয়েছে? মিম কাঁদতে কাঁদতে বলল, হোঁচট খেয়েছি। আরিফ সঙ্গে সঙ্গে ফোনের ফ্ল্যাশ চালিয়ে মিমের পায়ের কাছে ধরল। বুড়ো আঙ্গুল থেকে অনর্গল রক্ত বের হচ্ছে। মিমের 2 হাতে রক্ত লেগে আছে। আরিফ নিবিষ্ট কণ্ঠে বলতে শুরু করলো, শাড়ি পরে এভাবে কেউ ছোটাছুটি করে? দেখে হাতটা ধরো। মিম কাঁদতে কাঁদতে আরিফের হাতটা শক্ত করে ধরে বসা থেকে উঠল, কিন্তু ব্যথা চোটে পা ফেলতে পারছে না। আরিফ মিমের এক হাত ধরে আস্তে আস্তে নামাচ্ছে। কোনোমতে নিচে পর্যন্ত গিয়ে মিম হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। কি হয়েছে বলে আশেপাশের সবাই জড়ো হয়ে গেছে। আরিফ দৌড়ে ফার্স্ট এইড বক্স আনতে চলে গেছে। মিমের কান্নার শব্দে তানভীর ছুটে এসে রাগান্বিত কণ্ঠে বলল, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে? মিম কাঁদতে কাঁদতে নিজের পা বাড়ালো। তানভীর রক্তাক্ত আঙ্গুল দেখেই কপাল কুঁচকে গম্ভীর দৃষ্টিতে আরিফের দিকে তাকিয়ে চিৎকার করলো, এই আরিফ, তুইও কি ছোট মানুষ? এভাবে ব্যথা দিয়েছিস কেন?
জান্নাত ফ্রিজ থেকে বরফ এনে দিল। মিম কাঁদতে কাঁদতে বলল, আরিফ ভাইয়ার কিছু করেনি, আমি হোঁচট খেয়ে পড়ে গেছি। তানভীর ঘাড় ঘুরিয়ে আরিফের দিকে এক নজর তাকালো। আরিফ ফার্স্ট এইড বক্স হাতে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তানভীর হাত বাড়িয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, দে। পরপর মিমের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বলল, তুই কি হাঁটতে পারিস না? কথায় কথায় দৌড় দিতে বলে কে তোকে? কালকে বনুর বিয়ে, আর তুই ব্যান্ডেজ বেঁধে ঘুরবি, এটা কি ভালো লাগবে? মিম কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আর এমন করব না। ছাদে মেঘ, রিয়া, আবির, রাকিব, রাসেল, লিমন দাঁড়িয়ে গল্প করছে। মালা বরাবরের মতোই দূরের একটা চেয়ারে নির্বাক ভঙ্গিতে বসে আছে। সবার হাসাহাসির মাঝেই মেঘ হুট করে নিজের মাথা চেপে ধরে নিচে বসে পড়েছে। আবির সঙ্গে সঙ্গে মেঘকে ধরে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর? মাথা ব্যথা করছে। মেঘের অল্প চাপেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। সেখানে সকাল থেকে ঠিকমতো খাওয়া নেই, সারাদিন বাইরে বাইরে ঘুরে ফটোশুট করেছে, সন্ধ্যা থেকে ভারী লেহেঙ্গা পরে বসে আছে, তার উপর এতক্ষণ নাচানাচি করলো। সব মিলিয়ে মাথায় প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে। আবির মেঘকে নিয়ে রুমে চলে গেছে। মেঘের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার নিয়ে আসছি। আমি নিচে গিয়ে খেতে পারবো, তোকে ফ্রেশ হতে বলেছি। আবির নিচে গিয়ে মিমের অবস্থা দেখে কিছুক্ষণ দাঁড়ালো। উপরে মেঘের মাথা ব্যথা, নিচের মিমের পা কাটা, এই অবস্থা কাকে কি বলবে বুঝতে পারছে না। মেঘের জন্য খাবার নিয়ে আবারও উপরে আসছে। অতিমাত্রা ব্যথা সহ্য করতে না পেরে মেঘ মাথায় ওড়না বেঁধে রেখেছে। আবির অল্প অল্প করে মেঘকে খাইয়ে দিচ্ছে। হঠাৎ দরজা থেকে এক অপরিচিত কণ্ঠস্বর কানে আসলো, আসবো? আবির তেমন গুরুত্ব দেয়নি। মেঘ তাকিয়ে মৃদু হেসে বলল, মুন্নি আপু, আসুন। মেঘের খাওয়া প্রায় শেষ। আবির প্লেট হাতে নিয়ে মাথা নিচু করে বেরিয়ে গেছে। মুন্নি মেঘের দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, মাথায় ওড়না বেঁধে রেখেছো কেন? মাথা ব্যথা? হ্যাঁ, সারাদিন ঘুরোঘুরিতে আর পারছি না। আপু, আপনি এত দেরি করে আসলেন কেন? আপনাকে না বলেছিলাম সন্ধ্যাতে আসতে? কিভাবে আসবো বলো? রান্না করে বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। এখন বলো, মেহেদি দেওয়ার মতন ধৈর্য আছে তোমার? মেঘ মাথায় হাত চেপে ধরে শক্ত কণ্ঠে বলল, না থাকলেও ধৈর্য রাখতে হবে, কাল যে আমার বিয়ে। মুন্নি মুচকি হেসে মেহেদি দেওয়া শুরু করলো। মেঘের এলাকায় মুন্নি এখন সুপরিচিত মুখ। বউ সাজানোতে যেমন এক্সপার্ট, তেমন মেহেদি দিতেও এক্সপার্ট। ওনার নিজস্ব পার্লার আছে, প্রায় অনেক বছর হবে। মেঘেদের বাসার সবার সাথেই মোটামুটি ভালো সম্পর্ক। আগে একসময় ঈদে বাসায় এসে মেঘকে মেহেদি দিয়ে যেত। এখন বছর কয়েক যাবৎ আসতে পারে না, কারণ ওনার বাবু 5-7 বছর বয়স। তাছাড়া পার্লারের চাপও তেমন সুযোগ পায় না। মেঘের মাথা ব্যথা শুনে কেউ আর মেঘের রুমে আসার সাহস করেনি। সবাই মিমের রুমে বসে মেহেদি দিচ্ছে। আবির ফ্রেশ হয়ে একটা ফুলহাতা টি-শার্ট পরে মোটামুটি রেডি হয়ে ওষুধ নিয়ে মেঘের রুমে এসেছে। ততক্ষণে মেঘের এক হাতে অর্ধেক মেহেদি দেওয়া হয়েছে। আবির মেঘের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, ওষুধ খেয়েছিস? না। আবির কপালে আলতোভাবে হাত রেখে উষ্ণ স্বরে জানতে চাইল, ব্যথা বেশি? আবির একটা ওষুধ খুলে মেঘকে খাইয়ে আকুল কণ্ঠে বলল, টেনশন করিস না, কিছুক্ষণের মধ্যে কমে যাবে। মুন্নি আপু 2-3 বার আবিরের দিকে তাকিয়েছে। আবির গ্লাস টেবিলে রাখতে রাখতে শান্ত স্বরে বলল, আমি শপিং এ যাচ্ছি, তোকে ছবি পাঠাবো, ফোন কাছে রাখিস। আচ্ছা। আবির যেতে নিয়ে আবারও থমকালো। মেঘের হাতের দিকে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, আপু নামের জায়গা ফাঁকা রাখবেন, আমি এসে নাম লিখে দেব। মুন্নি আবিরের দিকে স্পষ্ট দৃষ্টিতে তাকিয়ে হেসে বলল, ঠিক আছে ভাই, তোমার নাম তুমি লিখে দিও। আবির রুম থেকে বেরিয়ে গেছে। মুন্নি মোটামুটি হেসে
মিটি মিটি হাসছে আর মেঘকে মেহেদি দিয়ে দিচ্ছে। মেঘ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপু আপনি হাসছেন কেন? এমনিতেই হাসছি, হাসি পাচ্ছে। আপনি কি আবির ভাইকে নিয়ে হাসছেন? মাত্র যে এসেছিল তার নাম কি আবির? জি। মুন্নি কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে গুরুতর কণ্ঠে বলে উঠল, ওর অন্য একটা নাম আছে না? আছে, কিন্তু সবাই এই নামেই চেনে। অন্য নামটা কি? সাজ্জাদুল খান। ইয়েস, সাজ্জাদ, মনে পড়েছে। কি হয়েছে আপু, আপনি কি ওনাকে আগে থেকেই চিনতেন? কিন্তু উনি তো এত বছর দেশের বাইরে ছিল, আপনি কিভাবে চিনবেন? মুন্নি মলিন হেসে জিজ্ঞাসা করলো, সে তোমাকে খুব ভালোবাসে তাই না? অনেক ভালোবাসে। তোমাদের রিলেশনের বিয়ে? জি, মোটামুটি। কত বছর রিলেশন? জানি না, আমি ওনাকে 2 বছর যাবৎ পছন্দ করি, কিন্তু ওনারটা জানি না। আমি যদি ভুল না করি সাজ্জাদ, মানে তোমার আবির ভাই তোমাকে কমপক্ষে 15 বছর ধরে পছন্দ করে। আর সেটা শুধু পছন্দ না, যাকে বলে পাগলের মতো ভালোবাসা। মেঘ নির্বিকার আঁখিতে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কিভাবে জানেন? একটা গল্প শুনবে? জি। আজ থেকে প্রায় 15-16 বছর আগের কথা। তখন আমি নতুন বিয়ে হয়ে এসেছি, বছরখানেক হবে হয়তো। আমি আগে থেকে পার্লারের কাজ টুকটাক জানতাম, তাই আমার হাজবেন্ড বাসাতেই পার্লার খুলে দিয়েছিলেন। তখন আমাকে তেমন কেউ চিনত না। হালকা পাতলা মেকআপ, ফেসিয়াল আর টুকটাক মেহেদি দিয়ে দিতাম। হঠাৎ একদিন খেয়াল করলাম একটা ছেলে আমাদের বাসার অপর পাশে দাঁড়িয়ে আমাদের বাসার দিকে তাকিয়ে আছে। ছেলেটার বয়স 12-13 বছরের বেশি হবে না। আমি তেমন একটা গুরুত্ব দিতাম না। টানা 5-7 দিন খেয়াল করে দেখলাম ছেলেটা প্রতিদিনই প্রায় ঘন্টা 2 বাসার অপর পাশে দাঁড়িয়ে থাকে। সপ্তাহখানেক পর আমি একদিন আমার শাশুড়িকে ছেলেটার ব্যাপারে জিজ্ঞাসা করলাম। তখন আমার শাশুড়ি বললেন, ওই ছেলেটা আমার সাথে দেখা করার জন্য প্রতিদিন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। যেহেতু আমি তখন নতুন বউ, তাই আমার শাশুড়ি কোনোভাবেই ছেলেকে আমার সাথে দেখা করতে দিতেন না। আর ছেলেও এত ভদ্র যে আমার শাশুড়ি না করার পর কোনোদিনও দ্বিতীয়বার কিছু বলতো না। আমি আমার হাজবেন্ডকে বিষয়টা জানাই। তারপর আমার হাজবেন্ডকে নিয়ে একদিন ওই ছেলেটার কাছে যাই। ছেলেটা আমাকে দেখেই আকুল কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপু আপনি কি মেহেদি দিতে পারেন? আমি তার কথা শুনে কিছুটা বিরক্ত হয়েছিলাম। একটা ছেলে 1 সপ্তাহ ধরে দাঁড়িয়ে থাকার পর জিজ্ঞাসা করছে আমি মেহেদি দিতে পারি কিনা। তারপর আমি ঠান্ডা কণ্ঠে উত্তর দিলাম, মোটামুটি পারি। কেন? 2 জনকে মেহেদি দিয়ে দিতে পারবেন? হ্যাঁ পারবো, কিন্তু মেয়ে হতে হবে আর আমার পার্লারে আসতে হবে। ছেলেটা নরম কণ্ঠে বলছিল, তারা আসতে পারবে না, আপনি বাসায় গিয়ে মেহেদি দিয়ে আসতে পারবেন প্লিজ? আমার হাজবেন্ড কিছুটা রেগেই বলেছিল, এই ছেলে তুমি কি ফাজলামো করতে এসেছো? আমার ওয়াইফ কোথাও যাবে না, তুমি যাও এখান থেকে। আমার হাজবেন্ডের ধমক খেয়ে ছেলেটার চোখের পানি চলে এসেছিল। আমি অবাক চোখে ছেলেটাকে দেখছিলাম। ছেলেটা তার ব্যাগ থেকে কতগুলো 20 টাকা, 50 টাকা, 100 টাকার নোট বের করে আমার হাজবেন্ডকে দিয়ে বারবার রিকোয়েস্ট করছিল যেন আমি বাসায় যেতে রাজি হই। আমি কৌতূহলবশত জিজ্ঞাসা করি, কোথায় যেতে হবে? আমার বাসায়, আমার 2টা বোন আছে, ঈদে তাদের মেহেদি দিয়ে দিতে হবে প্লিজ। আমি ছেলেটার কথাতে আরো বেশি বিস্মিত হলাম। এইটুকু একটা ছেলে তার বোনেদের কত ভালোবাসে, সে পার্লার থেকে টাকা দিয়ে তার বোনেদের মেহেদি পরাতে নিতে চাচ্ছে। আমার মন কিছুটা গললেও আমার হাজবেন্ড ছিল শক্ত মনের মানুষ। না। হ্যাঁ, খাইতে গেছে। হ্যাঁ, তো আমি কি করবো? ঘটে না সময় যখন আর কিছুতে। হ্যাঁ, তো যাও।
বিয়ে স্পেশাল। মেঘ বিমোহিত নয়নে মুন্নিয়াপুর মুখের পানে চেয়ে আছে। রূপকথার গল্পে মুগ্ধতায় ডুবে নিজের মাথা ব্যথার কথা বেমালুম ভুলে গেছে। যেখানে 2 বছরের প্রণয়ের পূর্ণতা পেতে আবিরের মুখ থেকে ভালোবাসি শুনতে মেঘ উন্মাদ হয়ে উঠেছিল, সেখানে আবির 15 বছর যাবৎ পাগলের মতন একতরফা ভালোবেসে গেছে। এটা ভেবেই আঁতকে উঠছে মেঘ। ছোটবেলায় এত এত স্মৃতি ভিড়ে মেঘের মনে আবিরের স্মৃতি খুব কমই আছে। আবিরকে নিয়ে অতীত ভাবতে গেলে মেঘের সর্বপ্রথম মনে পড়ে জয়ের কারণে থাপ্পড় খাওয়ার ঘটনাটা, যেখান থেকে আবিরের প্রতি ঘৃণা আর বিরক্তি জন্মেছিল, যার দরুন এক বাসায় থেকেও আবিরের সাথে 2 বছরে একটা সামান্যতম কথাও বলেনি। এমনকি আবির চলে যাওয়ার পর 7 বছর একবার হ্যালো পর্যন্ত বলেনি। অথচ আজ সেই কথাগুলো মনে করে আনমনে হেসে ফেলল। ভেতরে ভেতরে নিজের প্রতি বেশ ক্ষুব্ধ হচ্ছে। যেখানে এমপির মেয়ে দু চারটা কমেন্টস সহ্য করতে পারেনি, আবিরের অনুমতি না নিয়ে ব্লক করে দিয়েছিল। মালা 2 দিনের আলগা ভালোবাসা সহ্য করতে পারেনি, সেখানে জয়ের সাথে বন্ধুত্বের কারণে আবিরের থাপ্পড় মারাটা মেঘের কাছে আজ অযৌক্তিক মনে হচ্ছে না। মুন্নি আপু আনমনে হেসে বললেন, জানো মেঘ, তোমাকে যতবার আমি মেহেদি পরিয়ে দিয়েছি ঠিক ততবারই সাজ্জাদের কথা মনে পড়ে। হয়তো নাম খেয়াল ছিল না, কিন্তু বাসার সামনে দাঁড়িয়ে থাকা পিচ্চি ছেলেটার মুখ সবসময় ভাসত। অনেকবার তোমাকে জিজ্ঞাসা করতে চেয়েছি, কিন্তু সাজ্জাদ নিষেধে অমান্য করে জিজ্ঞাসা করার সাহস করে উঠতে পারিনি। কাল যেহেতু তোমাদের বিয়ে, তাই আজ নিশ্চিন্ত মনে কথাগুলো বলতে পারছি। মেঘ, তুমি খুব ভাগ্যবতী যে সাজ্জাদের মতন একজন জীবনসঙ্গী পেতে যাচ্ছ। বড় বোন হিসেবে সাজেশন দিচ্ছি, যাই হয়ে যাক না কেন সবসময় ওর পাশে থেকো। মেঘ সদায়ন হেসে উত্তর দিল, ইনশাল্লাহ আপু, আমি আমৃত্যু ওনার পাশে থাকবো, একদম ওনার লক্ষ্মী বউ হয়ে। মুন্নি আপু নিঃশব্দে হেসে মেহেদি পরাতে ব্যস্ত হয়ে গেলেন। এর মধ্যে আবির ভিডিও কল দিয়েছে। মেঘ কল রিসিভ করে স্পষ্ট চোখে তাকালো। মুগ্ধতায় মেঘের 2 চোখ চিকচিক করছে, ঠোঁটে লেগে আছে নিকষিত হাসি। মেঘের কোমল হৃদয়ের প্রাণোচ্ছল হাসিতে আবির বরাবরের মতোই মোহিত হলো। বুকের ভেতর নিখাদ ভালো লাগা ছেয়ে গেছে। আবিরের হৃদয়ে গহীনে চলমান উত্তাল ঢেউ সামলে অনুজ্ঞা কণ্ঠে প্রশ্ন করল, মাথা ব্যথা কমেছে? কিছুটা। মেহেদি দেওয়া শেষ, 1 হাত বাকি। আবির কিছুটা তটস্থ হয়ে জানতে চাইল, নাম লিখিনি তো? না। আবির মৃদু হেসে বলল, আচ্ছা, নাম কিন্তু আমি এসে লিখব। কালকের জন্য 2টা শাড়ি পছন্দ করেছি, কোনটা নিব বল? মেঘ ঠোঁট বেঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, আপনার যেটা ভালো লাগে সেটাই নিন। আমার তো দুটোই ভালো লাগছে। আমি ভেবেছিলাম দুটাই নিয়ে নেব, কিন্তু সাকিব বলছে বিয়ের শাড়ি নাকি একটাই নিতে হয়, এর জন্যই কনফিউশনে পড়ে আছি। মেঘ ভ্রু গুটিয়ে ধীর কণ্ঠে জানতে চাইল, আপনি আবার কবে থেকে কুসংস্কার মানতে শুরু করেছেন? তোর সাথে মিশতে মিশতে আমিও কেমন যেন হয়ে যাচ্ছি। কথায় আছে না, সঙ্গদোষে লোহা ভাসে। মেঘ ক্ষুদ্র চোখে তাকিয়ে আস্তে করে বলল, দেখান শাড়ি। আবির ক্যামেরা ঘুরিয়ে শাড়ি দেখছে। মুন্নি আপুর এক হাতে মেহেদি দেওয়া শেষ, অন্য হাতে এর মধ্যে আকলিমা এসে খাওয়ার জন্য ডেকে নিয়ে গেছে। সেই সুযোগে মেঘ ঝটপট বিয়ের শাড়ি, বৌভাতের লেহেঙ্গা পছন্দ করে দিচ্ছে। মুন্নি আপু খাওয়া শেষ করে আসতেই মেঘ
কল কেটে আরেক হাত বাড়ালো। 2 হাতে মেহেদি দেওয়া শেষ। মুন্নি আপু চলে গেছে। আসিফ আর আরিফ ওনাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে এসেছে। মিমের রুমে মেহেদি দেওয়া ধুম পড়েছে। বন্যা অল্প স্বল্প মেহেদি দিতে পারে, তাই যত পিচ্চি ছিল সবাইকে এক নাগাড়ে মেহেদি দিয়ে দিচ্ছে। মিমকেও বন্যা মেহেদি দিয়ে দিয়েছে। জান্নাত সহ ওর 2-3 জন মেহেদি আর্টিস্ট ফ্রেন্ড এসেছে, যারা রিয়া, সোনিয়া আরো কয়েকজনকে মেহেদি দিয়ে দিচ্ছে। বন্যা মেহেদি দেওয়ার ফাঁকে একবার মেঘের রুমে এসে দেখে গেছে, তখনও মেঘের মেহেদি দেওয়া শেষ হয়নি। মেঘের মেহেদি দেওয়া শেষ অনেকক্ষণ হলো। এক হাতে পুরোপুরি শুকালেও অন্য হাতে এখনো শুকায়নি। কথায় কথায় এক মানুষজন বলে, মেহেদির রং যত গাঢ় হয় জামাইয়ের তত বেশি ভালোবাসে। তাছাড়া মুন্নি আপুও বলেছে, মেহেদি যত বেশি সময় রাখবে রং তত গাঢ় হবে। এর জন্য মেঘ চিন্তা করেছে আজ সারা রাতেও মেহেদি তুলবে না। মেঘ বেলকনিতে দাঁড়িয়ে আপন মনে ভাবছে, আবির দেশে ফেরা, প্রথম দেখা, গান গাওয়া, বাইকে ওঠা, কাশবনে যাওয়া, আবিরের জন্মদিন পালন করা, মাইশা আপুর বিয়ে, নিউ ইয়ার, ভ্যালেন্টাইন সহ প্রত্যেকটা ঘটনায় মেঘের চোখে স্পষ্ট ভাবছে, সেই সাথে বারবার মনে তোলপাড় চালাচ্ছে। মুন্নি আপুর বলা রাজপুত্র আর রাজকন্যার কাহিনীটা। একটা মানুষের ভালোবাসা ঠিক কতটা নিখুঁত হলে ছোট বয়স থেকেই এত বিচক্ষণ ভাবনা চিন্তা করতে পারে। এর মধ্যে আবির তানভীররা শপিং শেষ করে বাসায় এসেছে। আবির গেট দিয়ে ঢুকে নিচ থেকে কিছু সময় মেঘের দিকে তাকিয়ে রইল। আলোকসজ্জায় লাল, নীল, সবুজ, গোল্ডেন, বেগুনি রঙের আলোতে মেঘের মায়াবী আদলও বারংবার রং পাল্টাচ্ছে। তাই দেখে আবির খেল হারালো। তানভীর ডাকতেই মনোযোগ সরে গেছে। সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে ঢুকলো। ড্রয়িং রুমে বিয়ের কেনাকাটা দেখতে সবাই হুমড়ি খেয়ে পড়েছে। বন্যা, জান্নাত, মিমরাও উপর থেকে ছুটে এসেছে, কিন্তু মেঘের কোনো হদিস নেই। মালিহা খান প্রশ্ন করল, মেঘ কোথায়? যার জিনিস তারই তো হদিস নেই। এই মিম, মেঘকে ডেকে নিয়ে আয়। আবির তৎক্ষণাৎ বলে উঠল, আমি যাচ্ছি। এত মুরব্বিদের ভিড়ে আবিরের অনাকাঙ্ক্ষিত কথা শুনে মালিহা খান কপাল কুঁচকালেন। আবির কারোর উত্তরের প্রতীক্ষা না করে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠছে। মেঘের মামিরা সহ আরো অনেকে সেই দিকে তাকিয়ে আছে। মালিহা খান তানভীরের দিকে তাকিয়ে চোখ রাঙালেন। তানভীর সঙ্গে সঙ্গে বলল, এই যে বিয়ের শাড়ি খুলছি, সবাই শাড়ি দেখুন। এদিকে আবির মেঘের রুমে ঢুকে সরাসরি বেলকনিতে এসেছে। আবিরের পায়ের শব্দে মেঘের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। আবির আচমকা মেঘের পেছন থেকে জড়িয়ে ধরল। মেঘের পরনে জলপাই রঙের শাড়ি। পাড় বিদীর্ণ করে আবিরের শক্তপোক্ত হাত মেঘের নির্ভাজ উদর আঁকড়ে ধরেছে। অন্য হাতে কানের পাশের চুলগুলো সরিয়ে ঘাড়ে মাথা রাখল। আকস্মিক ঘটনায় মেঘ ভীতগ্রস্ত হয়ে ঘাড় ঘোরালো। আবিরের উপস্থিতি টের পেয়ে পুনরায় মাথা সোজা করে ফেলেছে। আবিরের গাঢ় নিঃশ্বাস মেঘের ঘাড়ে পড়ছে। আবির মেঘের মৃদু গলায় মসৃণ গলায় মৃদু চুমু খেয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, আড়াল থেকে অপেক্ষার দিন তোর ফুরিয়ে এসেছে। এখন সদর দরজায় দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করার অনুমতি পেতে যাচ্ছিস। আবির শ্বাস ছেড়ে পুনরায় বলতে শুরু করল, গত 2 বছর তোকে দেখেও না দেখার মতন চলেছি। কথায় কথায় রাগ দেখিয়েছি। তোর অনুভূতি উপলব্ধি করার চেষ্টা করিনি। সবকিছুতেই ব্যস্ততা দেখিয়ে তোকে কষ্ট দিয়েছি। কিন্তু বিশ্বাস কর, আমি এই সবকিছু করেছি তোকে হারানোর ভয়ে। আমি এখনো আতঙ্কে আছি। কালকের দিনটা পার করার অপেক্ষায় আছি। অপ্রকাশিত আনন্দের অন্তরালে আমার এক
নভ নভস্থল ভয় জমে আছে। তোকে পূর্ণাঙ্গ রূপে আমার করে পাওয়ার আকাঙ্ক্ষা আমার মস্তিষ্কে স্থির হতে দিচ্ছে না। আমি তোকে বড্ড বেশি ভালোবাসি মেঘ। ছোটবেলা থেকে নিজেকে একটা কথাই সবসময় বলতাম, মেঘ আবিরের হাসির কারণ। মেঘকে কষ্ট দেওয়া ভীষণ বারণ। অথচ দেখ, গত 2 বছরে অনিচ্ছা সত্ত্বেও তোকে কতবার কষ্ট দিয়েছি, কতভাবে কাঁদিয়েছি, যার জন্য আমি নিজেকে আজও ক্ষমা করতে পারি না। গত দুই গত 2 বছর যা যা ঘটেছে তা ভুলে যা প্লিজ। আজ এই মুহূর্ত থেকে আমরা নতুন জীবন শুরু করতে যাচ্ছি। সেই জীবনে কেউ কাউকে ইচ্ছাকৃত কাঁদাবো না, কষ্ট দিব না। প্রতিনিয়ত নবরূপে একে অন্যের প্রেমে পড়বো, আর নতুনভাবে ভালোবাসার সূচনা হবে। তুই রাজি তো? আবির থামতেই মেঘের নাক টানার শব্দ কানে বাজলো। মেঘ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে আর ঘন ঘন শ্বাস ফেলছে। আবির মেঘকে ছেড়ে আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, এই মেঘ, কাঁদছিস কেন? আবিরের হাত থেকে মুক্তি পেতে মেঘ অকস্মাৎ আবিরের দিকে ঘুরে আবিরকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলছে, আপনি আমাকে মাফ করে দিন প্লিজ। আমি জেনে বুঝে আপনাকে অনেক কষ্ট দিয়েছি। স্বার্থপরের মতন সবসময় শুধু নিজের দিকটাই চিন্তা করেছি। একটা বারের জন্য আপনার আবেগ, অনুভূতি, কষ্ট, খুশি নিয়ে ভাবিনি। আমি মাত্র 2 বছর আপনাকে পেতে পাগল প্রায় হয়ে গিয়েছিলাম, অথচ আপনি 15 বছর আমার দেওয়া কষ্ট নীরবে সহ্য করেছেন। আপনার নিগূঢ় প্রেমানুভূতির সামনে আমার 2 বছরের ভালোবাসা আজ ফিকে হয়ে গেছে। আপনাকে যে পরিমাণ কষ্ট দিয়েছি, সে কষ্ট আমি আজীবন ভালোবেসে পরিশোধ করতে পারবো না। আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু সেটা আপনার ভালোবাসার কেবল 1%। আপনি আমাকে প্লিজ মাফ করে দিন। আবির মেঘকে আলতোভাবে জড়িয়ে ধরে মৃদুস্বরে বলল, আপু সব বলে দিয়েছে তোকে? হ্যাঁ, এর জন্যই বলি মেয়েদের পেটে আসলে কোনো কথা থাকে না। মেঘ আর কিছু বলছে না। আবিরের বুকে মুখ গুজে একমনে কেঁদেই যাচ্ছে। মেঘের চোখে পানিতে আবিরের শার্ট ভিজে গায়ের সাথে লেপ্টে গেছে। মেঘের 2 হাত আবিরের পিঠে থাকায় মেঘের মেহেদি রাঙা হাতের মেহেদি ডিজাইনও অল্প স্বল্প দাগ আবিরের পিঠে লেগে গেছে। মেঘকে কয়েকবার থামতে বলাতেও মেঘ যখন থামছে না, তখন আবির বাধ্য হয়ে উষ্ণ স্বরে মেঘের কানে কানে বলতে শুরু করলো, সমস্যা নেই, তোর 1% আর আমার 99% ভালোবাসার ফলস্বরূপ আমাদের আহিয়ার আগমন ঘটবে। তবুও তুই এভাবে কাঁদিস না প্লিজ। আহিয়ার কথা শুনে মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে আবিরকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। আবির তপ্ত স্বরে পুনরায় বলল, তুই বললে কাল থেকে প্ল্যানিং শুরু করি। মেঘ ফোঁস করে বলল, না। আবির সহাস্যে বলে উঠল, আজকের পর তুই কান্না করলে তোর কোলে আরেকটা কাঁদরে বাবু ধরিয়ে দেব, তারপর 2জন মিলে কান্না করিস, ঠিক আছে? মেঘ লজ্জায় চিবুক নামিয়ে গলায় ঠেকিয়েছে। আবির মেঘের চোখ মুছে মেঘকে নিয়ে নিচে এসেছে। ততক্ষণে তানভীর, সাকিব আর আসিফ মিলে মোটামুটি সবকিছু দেখিয়ে ফেলেছে। মেঘ আসতে মেঘকে পুনরায় দেখানো শুরু করলো। আবির স্থির দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। আচমকা রিয়া এসে বিড়বিড় করে ডাকলো, ভাইয়া। আবির নড়ে চড়ে উঠে উত্তর দিল, জি ভাবি হিসেবে বলছি। আপনার বউয়ের ভালোবাসার নিশানা আপনার পিঠে লেগে আছে। অন্য কেউ দেখার আগে টি-শার্টটা পাল্টে আসুন। আবির চোখ নামিয়ে ভীরু হেসে চটজলদি উপরে চলে গেছে। মেঘ সব জিনিসপত্র মোটামুটি ভাবে দেখে নিয়েছে। অল্প স্বল্প মাথা ব্যথা নিয়ে আবারও কান্না করায় মেঘের মাথা ব্যথা বাড়তে শুরু করেছে। ঘুমে চোখ টলছে। মেঘ তড়িঘড়ি করে ঘুমাতে চলে গেছে। আবির ফ্রেশ হয়ে টি-শার্ট পাল্টে যেতে যেতে শুনে মেঘ ঘুমিয়ে পড়েছে। মিম, আইরিন আর বন্যা মেঘের রুমের সামনে দাঁড়িয়ে গল্প করছে। আবির ভেতরে যেতে চাইলে ওরা শক্ত কণ্ঠে বাধা দেয়। আবির নির্বিকার
চোখে তাকিয়ে ভাবছে কারণ তখনও মেঘের হাতে নিজের নাম লেখা বাকি। মিম আর আইরিন আবিরকে কোনোভাবে রুমে ঢুকতে দেবে না। তাদের শর্ত একটাই, আবির যদি মেঘের হাতে নিজের নাম লেখে তাহলে আবিরের হাতেও তারা মেঘের নাম লিখে দিবে। আবিরের মেহেদি দেওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু মেঘের হাতে নাম লিখতে হবে শুধুমাত্র সেই কারণে তাদের শর্ত মেনে নিয়েছে। আবির ঘুমন্ত মেঘের দুই হাতে অতি সংকোপনে নিজের নাম লিখে দিচ্ছে। তারপরে আইরিন আর বন্যা আবিরের দুই হাতে মেঘের নাম লিখতে শুরু করেছে। বিছানায় মেঘ ঘুমাচ্ছে, তাই ওরা সবাই ফ্লোরে চাদর বিছিয়ে বসেছে। তানভীর আবিরের রুমে যাচ্ছিল। আচমকা মেঘের রুম থেকে আবিরের কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়ালো। দরজায় থেকে উঁকি দিয়ে বলল, আমি কি আসতে পারি? আইরিন বন্যার দিকে এক পলক তাকিয়ে হেসে বলল, কাউকে না জানালে আসতে পারো। তানভীর ভিতরে ঢুকে আইরিনের মাথায় একটা গাঁঠা দিল। আবিরের হাতের দিকে তাকিয়ে উদাসীন ভঙ্গিতে বলল, আজ আমার বিয়ে নয় বলে কেউ একবারের জন্য মেহেদি দিব কিনা জিজ্ঞাসা করছে না। পোড়া কপাল আমার। বন্যা মাথা নিচু করে মৃদু হাসলো। মিম পাশ থেকে আহ্লাদি কণ্ঠে বলল, দেখো বন্যা আপু দিয়ে দিয়েছে। তানভীর ঠোঁট বাঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, বুঝলাম না, যে কয়েকজনের হাত দেখছি সবাই একজনের নামই বলছে। সেই একজন কি পুরো বাড়ির দায়িত্ব নিয়ে নিয়েছে নাকি? ঠিক আছে, দায়িত্ব যখন নিয়েছে আমাকেও দিয়ে দিতে হবে। বন্যা মাথা নিচু করে মনোযোগ দিয়ে মেহেদি দিচ্ছে। তানভীরের কথা শুনেও না শোনার ভান করেছে। আইরিন কপাল গুটিয়ে রাগী স্বরে বলল, তানভীর ভাইয়া, তোমাকে আগে সাবধান করেছি, কাউকে জ্বালাতে পারবে না। তানভীর ভারী কণ্ঠে বলল, আমি কি মেহেদি দিব না? আমাকে কি মেহেদি দিয়ে দেবে না? আবির অকস্মাৎ গুরুভার কণ্ঠে বলে উঠল, এই আইরিন, তানভীরের হাতে একটা ব্যাঙের ছাতা রেখে দে তো, আর হ্যাঁ, ছাতার নিচে একটা ব্যাঙও দিস। বন্যা, মিম, আইরিন তিনজনে একসঙ্গে হেসে উঠল। তানভীর মুখ ফুলিয়ে রাগী চোখে তাকিয়ে বলল, অভদ্র জামাই, বউয়ের বড় ভাইকে যথাযথ সম্মান দেয় না। আবির শক্ত কণ্ঠে বলল, পার্সোনাল দেখা করবেন ভাইজান, আপনাকে একদম সম্মানের চূড়ায় পৌঁছে দেব। আবিরের মেহেদি দেওয়া শেষ। আবির উঠে যেতে যেতে বন্যাকে উদ্দেশ্য করে বলল, এই অবুঝ ছেলেটাকে একটু মেহেদি দিয়ে দিও। আবিরের কথাটা বলতে দেরি হলেও তানভীরের হাত বাড়াতে দেরি হলো না। বন্যা তপ্ত স্বরে জানতে চাইল, কি লিখবো? তানভীর ভাবছে। মিম পাশ থেকে বলল, ABCDE পর্যন্ত লিখে দাও। তানভীর চোখ ঘোরাতেই বন্যা আবারও জিজ্ঞাসা করলো, আপনার নাম লিখে দেব? হাতে কেউ নিজের নাম লেখে? তাহলে কি লিখবো? তোমার ইচ্ছা। জান্নাত আইরিনকে ডাকছে। আইরিন ওদের টাটা দিয়ে চলে গেছে। বন্যা তানভীরের হাতে ছোটখাটো একটা ডিজাইন করে দিচ্ছে। প্রায় শেষ দিকে তানভীর হাতে এক অংশ দেখিয়ে মোলায়েম কণ্ঠে বলল, এখানে বি লিখে দাও। বন্যা সঙ্গে সঙ্গে ভ্রু কুঁচকে স্পষ্ট দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, বি কেন লিখবো? আমার ইচ্ছে তাই। আমি পারবো না। কেন পারবে না? এমনি লিখতে বলছি, লেখো। বি মানে কি? বিজি। হোয়াট? আমি খুব বিজি, তাই হাতে বি লিখে রাখবো, তাতে তোমার কোনো সমস্যা? ডিজাইনারের কাজ ডিজাইন করা, এত কথা বলো না। বন্যা একদম ছোট করে বি লিখে দিয়েছে যাতে স্পষ্ট না ভাসে। তানভীর নিজের হাতটা ভালোভাবে দেখে আকুল কণ্ঠে বলল, বাহ, তুমি খুব বুদ্ধিমতী। বন্যা মনে মনে আওড়ালো, নিজের নামের অক্ষর বড় করে লিখে নিজে ভাসার কোনো ইচ্ছে নেই আমার। তানভীর চলে গেছে। বন্যা দরজা বন্ধ করে মেঘের পাশে গিয়ে শুয়েছে। আজ 3 ফেব্রুয়ারি, আবির মেঘের বিয়ের দিন। বিয়ে উপলক্ষে শহরের
প্রথম সারির একটা কমিউনিটি সেন্টার বুকিং দেওয়া হয়েছে। সকালে খাওয়া দাওয়া শেষে আবির মেঘকে পার্লারে নিয়ে গেছে। যদিও মোজাম্মেল খান চেয়েছিলেন তানভীর যেন মেঘকে নিয়ে যায়, কিন্তু আবির সেসবে পাত্তা না দিয়ে নিজেই নিয়ে গেছে। মেঘ আজ তেমন কথা বলছে না, বারবার শুধু হাতের দিকে তাকাচ্ছে। এক হাতে বাংলায় লেখা আবিরের মেঘ, আর এক হাতে লেখা সাজ্জাদুল খান আবির। আবির যেতে যেতে মেঘকে কিছু কাজ আর দায়িত্ব বুঝিয়ে দিয়েছে। মেঘকে নামিয়ে দিয়ে বাসায় ফিরে শাওয়ার নিয়ে আবির রেডি হতে শুরু করলো। আবির কেবল শেরওয়ানিটা পরেছে, এর মধ্যে আইরিন আর মিম তাদের সাজনি নিয়ে হাজির। গতকাল রাতের মতন আজও তারা আবিরকে সাজাতে চলে এসেছে। নামাজের পরপর আবিররা রওনা দিয়েছে। এ পর্যায়ে এক বাড়িতে দুইজন মানুষ দুইভাবে বিভক্ত হয়ে গেছে। মেঘকে নিয়ে মোজাম্মেল খান, মালিহা খান, মেঘের মামা বাড়ির আত্মীয় স্বজন, তানভীর, বন্যা, মিম, এমনকি ফুপিরাও কমিউনিটি সেন্টারে পৌঁছে গেছে। বিয়ের গেটে দুপক্ষ মুখোমুখি হয়েছে। রাকিব, রাসেল, সাকিব, লিমনরা সবাই আবিরের পাশে। অন্যদিকে তানভীরের কয়েকজন বন্ধু আরিফ, আসিফ, মিম, বন্যা, আইরিন ওরা গেটে আটকে দাঁড়িয়েছে। আইরিনদের ডিমান্ড শুনে রাকিব আবিরের দিকে তাকিয়ে মজার ছলে বলে উঠল, নিজের বউ নিজে নিব, তাও আবার ডিমান্ড? আবির পাশ ফিরে রাকিবের দিকে ক্ষুদ্র চোখে তাকিয়ে অত্যন্ত মোলায়েম কণ্ঠে বলল, ওরা চাইলে হাসি মুখে জীবনটাও দিয়ে দিতে পারবো, সেখানে তাকে পাওয়ার জন্য সামান্য ডিমান্ডার এমনকি? রাকিব শক্ত স্বরে বলল, আবেগ ছেড়ে বিবেকে কথা বল। বুঝি তুই বউ পাগল, বউয়ের জন্য যা খুশি করতে পারিস, তাই বলে যে যা বলবে তাই? ও শুধু আমার আবেগ নয়, আমার চিত্ত চঞ্চলের এক ফালি সুখের আভা। হয়েছে, বুঝেছি বজ্জাত ছেলে, তোর জন্য একটু মজাও করতে পারবো না। আবির আর চোখে তাকিয়ে মলিন হাসলো। আবির কানে কানে রাকিবকে কিছু বলতে চেয়েছে, কিন্তু রাকিব সে কথা না শুনে আবিরের থেকে কিছুটা দূরে সরে রাগী স্বরে বলতে শুরু করলো, তোর আর কোনো কথা শুনছি না আমি। তানভীর মুচকি হেসে বলে উঠলো, রাকিব ভাইয়া, তোমরা যা মজা করার ইচ্ছে আমার বিয়েতে করো, তোমার বন্ধুর বিয়েতে মজা করার আশা ছেড়ে দাও। তুইও যে তোর ভাইয়ের মতন আচরণ করবি না তার কি গ্যারান্টি আছে? শত হোক, তোদের রক্ত তো এক। আলী আহমেদ খান ভেতর থেকে হুঙ্কার দিলেন, গেট থেকে ভেতর পর্যন্ত আসতে এতক্ষণ সময় লাগে তোমাদের? আবির তৎক্ষণাৎ চোখের ইশারা দিল। রাকিব টাকা বের করতে দিতে চাচ্ছে না। আইরিন, মিম, রিয়ারা জোর জবরদস্তি করে নিয়েছে। আবিরকে মালা পরিয়ে সাদা গোলাপ দিয়ে ভেতরে নেওয়া হয়েছে। আলী আহমেদ খান, মোজাম্মেল খান সহ আরো কয়েকজন একসাথে বসে আছে। আবির ঢুকতে আলী আহমেদ খান ডাকলেন, আবির একটু এদিকে আসো। আবির ততস্থ হয়ে বলল, জাস্ট 1 মিনিট আপু, এক্ষুনি আসছি। আবির সবাইকে ফেলে চটজলদি মেঘের সাথে দেখা করতে চলে গেছে। কম বেশি সবাই গেটের কাছে ছিল, তাই মেঘের পাশে তেমন বড় কেউ ছিল না। আদি সহ আরো কয়েকটা পিচ্চি ছোটাছুটি করছে। আবির মেঘের কাছাকাছি এসে কোমল কণ্ঠে সালাম দিল। মেঘও মোলায়েম কণ্ঠে সালামের উত্তর দিল। আবির মেঘের সামনে এসে দু হাঁটুতে ভাঁজ দিয়ে বসে কিছুটা ঝুঁকে ঘোমটার আঁচলে থাকা মেঘকে এক পলক দেখে নিল। আবিরের অনভিপ্রেত কাণ্ড দেখে মেঘ অলক্ষিতভাবে হেসে ফেলল। আবির মেঘের মুখের পানে গভীর মনোযোগে চেয়ে ঠোঁট কামড়ে হেসে নেশাক্ত কণ্ঠে বলল, একটু ভয়ে ছিলাম, তাই দেখতে এসেছি, কিছু মনে করিস না, কেমন? মেঘ তপ্ত দৃষ্টিতে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আপনাকে রেখে পালাবো না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আবির চটজলদি মেঘের হাতে আলতোভাবে চুমু খেয়ে ততস্থ
কণ্ঠে বলল, আব্বু ডাকছে, এখন যাই। আবির সামনে যেতেই আলী আহমেদ খান জিজ্ঞাসা করলেন, কোথায় গিয়েছিলে? আবির মাথা নিচু করে বিড়বিড় করল, মেঘকে দেখতে। 5 মিনিট কথা বলার জন্য ডেকেছিলাম, তাও সহ্য হয়নি তোমার? আবির নিরুদ্বেগ ভঙ্গিতে বলল, আসলাম তো, এখন বলুন। আবিরের নিরুদ্বেগ ভাবভঙ্গি দেখে মোজাম্মেল খান ঠোঁট চেপে হাসলেন, সাথে আবির ও বড় মামাও মৃদু হাসলেন। তবে আলী আহমেদ খান ছেলের কর্মকাণ্ডে বেশ ক্ষুব্ধ। আবির 2-4 মিনিট কথা বলে আবারও মেঘের কাছে চলে গেছে, কিন্তু ততক্ষণে মেঘের পাশে সবাই জড়ো হয়ে গেছে। আবিরের আব্বু রাকিব, মেঘের আব্বু তানভীর কাজীর সাথে কথা বলে সব ঠিকঠাক করেছে। মেঘ আবিরের উপস্থিতিতে তাদের সম্মতি নিয়ে মৌখিকভাবে বিয়ের কাজ শেষ হয়েছে। আবিরের বিয়ের যাবতীয় কাজ শেষে খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়েছে। মেঘ, আবির, বন্যা, তানভীর, রাকিব, সাকিব সবাই একসঙ্গে বসেছে। খেতে খেতে টুকটাক খুনসুটি করছে। মিনহাজরা এসেছে অনেকক্ষণ হবে, কিন্তু ঠিকমতো কথা বলতে পারছে না। এর কিছুক্ষণ পরেই সিফাত এসেছে। আলী আহমেদ খান সিফাতকে দেখেই এগিয়ে গিয়ে হাসিমুখে কথা বলতে শুরু করেছে। এদিকে মোজাম্মেল খান বেশ কিছুক্ষণ যাবৎ চিন্তিত। সিফাত কিছুটা দূরে যেতে মোজাম্মেল খান কিছুটা চিন্তিত স্বরে ডাকল, ভাইজান। হ্যাঁ বল। আবির আর মেঘের বিয়ের কাজ কি শেষ? হ্যাঁ, কেন? না মানে কাবিনের কাজটা বাকি রয়ে গেল না? আলী আহমেদ খান গুরুভার কণ্ঠে বললেন, ছেলে আমার, মেয়ে তোর। সবচেয়ে বড় কথা, তারা দুজন দুজনকে মন থেকে ভালোবাসে। তুই কাবিন দিয়ে কি করবি? তারপরে যদি তোর মনে হয় তাহলে ঘরোয়াভাবে বসে সেটা সমাধান করা যাবে। আমি ওইভাবে বলতে চাইনি। আলী আহমেদ খান কপাল গুটিয়ে ধীর কণ্ঠে বললেন, বিবাহ সম্পাদনের জন্য বা বিবাহ বৈধ হওয়ার জন্য কাবিননামা অপরিহার্য নয়। কাবিননামা একটা আইনি বাধ্যবাধকতা মাত্র। প্রাপ্তবয়স্ক 2 জন ছেলে মেয়ের সম্মতি নিয়ে সব নিয়ম কানুন মেনে বিয়ে হয়েছে, এতেই দুশ্চিন্তা করার কিছু নেই। আলী আহমেদ খান একগাল হেসে ফেলে বললেন, এখন খেতে চলো। মেঘ আর আবিরের ফটোশুট চলছে। আবির বন্যার কাছেই দাঁড়িয়ে আছে, যেন মেঘের কোনো সমস্যা হলে জলদি যেতে পারে। বন্যার আব্বু-আম্মু, ভাই আর বোন এসেছিল। খাওয়া দাওয়া করে মেঘ আবিরের সাথে কয়েকটা ছবি তুলে কিছুক্ষণ আগে বেরিয়েছে। ওনারা চলে যাওয়ার খানিক বাদে আচমকা তানভীর এসে বন্যার পাশ ঘেঁষে দাঁড়ালো। তানভীরকে দেখে বন্যা কিছুটা সরে যাওয়ার চেষ্টা করলো। তানভীর সহসা শীতল কণ্ঠে বলল, তারপর বলো, কবে বিয়ে করবে? বন্যা ভ্রু কুঁচকে বলে উঠল, মানে বিয়ে করবে না? আগে আপুর বিয়ে হোক, তারপর ভেবে দেখো। তানভীর মনমরা হয়ে বলল, ও। বন্যা ভনিতা ছাড়াই প্রশ্ন করল, কেন বলুন তো? তোমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, তোমার খারাপ লাগছে না? খারাপ লাগবে কেন? মেঘ তার প্রিয় মানুষকে বিয়ে করতে পেরেছে, এতে আমি খুব খুশি। তোমার প্রিয়? বলতেই মোজাম্মেল খান দূর থেকে উচ্চস্বরে ডাকলেন, তানভীর ভয়ে আঁতকে উঠল, ওরে বাবা বলে তড়িৎ বেগে বন্যার পাশ থেকে সরে গেছে। বন্যা উদ্বেগহীন চোখে তাকিয়ে আনমনে হাসল। বাইরে তানভীর যতই রাগী ভাব নিয়ে থাকুক না কেন, বাসার ভেতরে সে আপাদমস্তক ভীতু একটা ছেলে। মিম টেবিলে মাথা রেখে মুগ্ধ চোখে চেয়ে আবির আর মেঘকে দেখছে। মেঘের চোখে মুখে লজ্জা ভাব থাকলেও আবিরের চোখে লজ্জার ছিটেফোঁটাও নেই। নতুন জামাইয়ের যে সব গুণাবলী থাকা প্রয়োজন তার একটাও আবিরের মধ্যে নেই। এই একবার মেঘের সাথে দুষ্টুমি করছে, আবার তানভীর রাকিবদের সাথে দুষ্টুমি করছে। ছবি সুন্দর না হলে ফটোগ্রাফারের মাথায় গাঁঠা দিয়ে স্টাইল শিখিয়ে দিচ্ছে। মিম সেগুলো মনোযোগ দিয়ে দেখছে। আরিফ একটা আইসক্রিম
মিমের সামনে রেখে মৃদু স্বরে বলল, খেয়ে নাও। মিম মাথা তুলে তাকিয়ে প্রশ্ন করলো, আমি কেন খাবো? গরমের মধ্যে আইসক্রিমটা খেলে তোমার ভালো লাগবে, তাই নিয়ে এসেছি। মিম গম্ভীর মুখ করে বলে উঠল, আমার ভালো কবে থেকে চিন্তা করা শুরু করেছো তুমি? যেভাবে এদিক সেদিক হোঁচট খাচ্ছ, চিন্তা না করে উপায় আছে? মিম মুচকি হেসে আস্তে করে বলল, তুমি ধাক্কা না মারলেই হলো। শেষ বিকেলের দিকে মালিহা খানরা বাসায় চলে এসেছে। মিম আর আবিরকে বরণ করার প্রস্তুতি নিচ্ছে। কাজের ফাঁকে মালিহা খান অকস্মাৎ প্রশ্ন করে বসলেন, তোর মেয়ের বিয়েতে তুই খুশি তো বোন? হালিমা খান মুচকি হেসে বলল, একটা কথা বলবো আপা? বল। আবিরের সাথে মেঘের বিয়ের ব্যাপারে আমি আরো অনেকদিন আগেই ভেবেছিলাম। সত্যি? আমাকে বলিসনি কেন? কিভাবে বলতাম বলো? এই বাড়ির পুরুষদের কিছু বলতে গেলে ভয় লাগে, অন্ততপক্ষে বিয়ের বিষয়ে। প্রথমে মেঘের আব্বুকে বলতে চেয়েছিলাম, কিন্তু ওনার ছেলে দেখার তোড়জোড় দেখে আর বলতে পারিনি। তারপর একদিন আকলিমাকে কথায় কথায় এমনি বললাম। সে তো ভয়ে শেষ। আমাকে সঙ্গে সঙ্গে বারণ করেছে যেন আমি কিছু না বলি। আমি সব ভুলে একদিন তোমাকে বলে ফেলতে চেয়েছিলাম। তৎক্ষণাৎ তোমার অতীতের ঘটনা মনে পড়ে গিয়েছিল। আমার উল্টাপাল্টা চিৎকারের জন্য বাসায় যেন নতুন কোনো অশান্তি সৃষ্টি না হয়, সেজন্যই আর কিছুই বলিনি। আবিরের আম্মু শীতল কণ্ঠে জানালেন, যা হয়েছে ভালোই হয়েছে। ছেলে মেয়ে পছন্দ করেছে, তারা ভাইয়ে ভাইয়ে সিদ্ধান্ত নিয়েছে, এতে আমাদের কোনো হাত নেই। মেঘের আম্মু মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে মৃদু স্বরে বললেন, আমার মেয়েটার জন্য একটু ভয় পাচ্ছি আপা। কেন? আমি জানি আবির মেঘকে অনেক পছন্দ করে, সারা জীবন আগলে রাখবে, কিন্তু সবকিছুর পরে আবিরের শরীরে ভাইজানের রক্ত বইছে। তাছাড়া ওর রাগও বেশি। রাগের মাথায় মেঘের সাথে যদি খারাপ আচরণ করে। মালিহা খান মলিন হেসে বললেন, এখনই এত ভয় পাচ্ছিস কেন? ওরা তো আমাদের চোখের সামনেই থাকবে। যা হবে দেখা যাবে। সন্ধ্যার আগে আগে আবির মেঘ বাসায় এসেছে। ওদের বরণ করে দুধ মিষ্টি খাইয়ে বাকি নিয়মকানুন শেষ করে মেঘকে নিয়ে মালিহা খান ভেতরে চলে যাচ্ছেন। এদিকে আবির ড্রয়িং রুমে দাঁড়িয়ে নির্বিকার চোখে তাকিয়ে আছে। সবার পূর্ণ মনোযোগ মেঘের দিকে দেখে আবির ভ্রু কুঁচকে প্রশ্ন করল, আমি এখন কি করব? মালিহা খান তপ্ত স্বরে বললেন, তোর যা ইচ্ছা কর গিয়ে। আবির দাঁতে দাঁত চেপে বিড়বিড় করল, বউটাকে দিয়ে গেলে অন্তত দেখতে তো পেতাম। বন্যারা পরের গাড়ি দিয়ে এসেছে, তাই একটু দেরি হয়েছে। মিম, আইরিন আর বন্যা গেটের কাছে আসতেই তানভীর ভারী গুরুভার কণ্ঠে ডাকল, বন্যা সহ আইরিন আর মিম স্পষ্ট চোখে তাকিয়েছে। তানভীর তৎক্ষণাৎ বলে উঠল, আমি বন্যাকে ডেকেছি। তোদের নাম কি বন্যা? না। তাহলে এভাবে তাকিয়ে আছিস কেন? বন্যা মৃদু স্বরে বলল, কিছু বলবেন? সঙ্গে সঙ্গে মিম আইরিন একসঙ্গে বলে উঠল, কিছু বলবা? তানভীর মুখ খুলে রাগী স্বরে বলল, না। মিম আর আইরিন বন্যাকে নিয়ে চলে যাচ্ছে। তানভীর কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে আবিরের কাছে গেল। আবির কপাল কুঁচকে এক দৃষ্টিতে বন্যার দিকে তাকিয়ে থেকে বলল, ভাইয়া, তোমার বিয়েটা তো শেষ হলো, এবার আমারটা নিয়ে একটু ভাবো। আবির চোখ ঘুরিয়ে তানভীরের দিকে তাকিয়ে রাশভারী কণ্ঠে বলল, আগামী 2 বছর এ বাড়িতে আর কোনো বিয়ে হবে না। আমি চাকরি নিলেও না? না। কেন? আমার বউ অন্ততপক্ষে 2 বছর এই বাড়ির একমাত্র বউ হয়ে রাজত্ব করবে। তোর বোনের বউ ফিল শেষ হলেই তার ভাবিকে নিয়ে আসবো। ততদিন তুই নিজেকে গোছা। তাই বলে 2 বছর? দেখ তানভীর, তুই আমার থেকে বয়সে 2 বছরের ছোট, তাই বিয়েটাও 2 বছর পরেই করা উচিত। তাছাড়া আমি তোর বোনের মানসিক শান্তির ব্যাঘাত দিব না।
তোকে 6 মাসের মধ্যে বিয়ে করালাম, সবকিছু ঠিকঠাক চললো। কোনো একদিন হয়তো আজ থেকে 10 বছর পর মেঘ আমার কাছে এই অভিযোগটা করলো, তখন আমি কি করব? ওকে কি এই দিনগুলো ফিরিয়ে দিতে পারবো? তানভীর মনমরা হয়ে বলল, থাক, আমি আর কিছু বলবো না। তানভীর মন খারাপ করে চলে যাচ্ছে। আবির মৃদু হেসে ফের ডাকলো, কিন্তু তানভীর আর তাকালো না। অবশ্য তাকালেও বিশেষ কোনো লাভ হবে না, কারণ আবির যা ভেবে রেখেছে তাই হবে। তানভীর জোরপূর্বক কোনো কিছুর পরিবর্তন করতে পারবে না, আর করতেও চায় না। আগামীকাল আবিরদের বাসায় অনুষ্ঠান হবে। একেবারে কাছের মানুষজন ছাড়া অতিরিক্ত কোনো মানুষ থাকবে না। আবিরের আব্বু চেয়েছিল একদিনে অনুষ্ঠান শেষ করতে, কিন্তু মোজাম্মেল খানের তাতে দ্বিমত ছিল। ওনার মেয়ের বিয়ের জন্য এত বছর যাবৎ স্বপ্ন দেখেছেন, তাই আলী আহমেদ খান ওনার স্বপ্নকে বাস্তবায়ন করার সুযোগ দিয়েছেন। আবির আর রাকিব সন্ধ্যার পরপরই ফিরেছে প্রায় 11টা নাগাদ। ততক্ষণে বাড়ি মোটামুটি শান্ত হয়ে গেছে। আবির নিজের রুমে যেতে যেতে মেঘের রুমটা দেখে গেছে। রুমের দরজার ভেতর থেকে বন্ধ। সন্ধ্যার পর থেকে মেঘের সাথে আবিরের আর কোনো কথা হয়নি। আবির 2-3 বার ডেকেছে। ডাকতেও গিয়েছে, কিন্তু আজ কেন জানি সাহস পাচ্ছে না। তাই রুমে এসে মেঘের নাম্বারে কল দিল। সারাদিনের ক্লান্তিতে মেঘ গভীর ঘুমে তলিয়ে আছে। আবিরের কল বেজেই যাচ্ছে। মেঘের পাশ থেকে মাহমুদা খান ঘুমো ঘুমো কণ্ঠে মেঘকে ডেকে বললেন, মেঘ, ফোনটা সাইলেন্ট কর। মেঘ ঘুমের মধ্যেই নড়ে উঠল, কিন্তু ফোন ধরল না। গতকাল রাতে আবিরের রুমে আসার ঘটনা ছড়াতে ছড়াতে বড়দের কান পর্যন্ত চলে গেছে, তাই মাহমুদা খান ইচ্ছে করেই আজ মেঘের রুমে শুয়েছে। মেঘের এক পাশে মাহমুদা খান, অন্য পাশে বন্যা শুয়েছে। 2বার কল কেটে পুনরায় কল বাজতে শুরু করেছে। বন্যা মেঘের পাশ থেকে ফোনটা একটু তুলতেই আবিরের ছবি ভেসে উঠেছে। বন্যা আস্তে করে বলল, এই মেঘ, ভাইয়া কল দিয়েছে। ভাইয়া নামটা শুনে মেঘের গভীর ঘুম কেটে গেছে। ঘুম ঘুম চোখে পিটপিট করে কল রিসিভ করে কানে ধরল। ফোনের অপর পাশ থেকে আবিরের মলিন কণ্ঠে শোনা গেল, আমার বউটা এখন কি করছে? মেঘ ঘুমো ঘুমো কণ্ঠে বলল, ঘুমাচ্ছে। আবির মুচকি হেসে বলল, কিন্তু আমার তো তার সাথে কথা বলতে ইচ্ছে করছে। সকালে বলবো। না, এখনই বলতে হবে। মাহমুদা খান আস্তে করে বললেন, মেঘ, ফোনটা রেখে ঘুমা। মেঘ ফিসফিস করে রেখে দেওয়ার জন্য কথা বলছে, কিন্তু আবির নাছোড়বান্দা, কথা তার বলতেই হবে। আবির তপ্ত স্বরে বলল, চল ছাদে যাই। কেন? আমার চাঁদটাকে দেখতে খুব ইচ্ছে করছে। এখন ছাদে যেতে পারবো না। ছাদের কথা শুনে মাহমুদা খান রাগী স্বরে বলে উঠলেন, এ আবির, ফোনটা রাখবি তুই? আর একটা রাত সহ্য করতে পারছিস না?